ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সেটটা করছিলাম, মানে সিরিজটা করছিলাম, সেটা হচ্ছে লীলা রায় পিএসসি ক্লার্কশিপ বইয়ের। আজকে আমরা প্র্যাকটিস সেট 8 করব। তো এটা করার আগে বলি, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রামে আমি বিভিন্ন ভালো ভালো পিডিএফ আপলোড করি। এসএসসি, রেলওয়ে, তারপরে ডব্লিউবিসিএস, মেন্স এর যে ইংলিশ পেপারগুলো আছে সেগুলো আমি বাংলায় টাইপিং করে আপলোড করি। তো আপনাদের প্রয়োজন হলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো, সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। 72 কোশ্চেনে কী বলছে দেখো, বলছে 13 এর কোন ক্ষুদ্রতম গুণিতককে 4, 5, 6, 7 এবং 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে এটা কী হবে? আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোর আগে লসাগু বের করো। 5, 4, 5, 6, 7 আর 8, এটা লসাগু কী হবে? ফার্স্ট 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণ 4, 5, 3 দুগুণ 6, 7 আর 4 দুগুণ 8। আবার এখানে 2 দিয়ে গেল, 1, 5, 3, 7, 2 দুগুণ 4। এবার কাটাকুটি, এবারে লসাগু কী হবে? লসাগু হচ্ছে 2 এর কিউব মানে 8, 3 5 15 আর ইন্টু 7। এবার এটা গুণ করলে কত হবে দেখো, 27টা 56, 56 ইন্টু 15 করলে, আচ্ছা আমি 56 থেকে 28 আর এখানে 30 করে নিলাম, কারণ এখান থেকে 2টা বের করে নিয়ে এই 15-র সাথে গুণ করে দিলাম। তাহলে কী হলো? 3 দুগুণ 6, মানে এখানে 600 আর 3 অষ্টা 24, মানে এইটা আসলো 840। লসাগু কত হবে? 840। এইটা লসাগু আসলো। এইবারে বলছে যে 13 এর কোন ক্ষুদ্রতম গুণিতককে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট এত থাকবে। তাহলে সংখ্যাটি আগে লিখি। সংখ্যাটি তাহলে কত হবে? বলছে এটা হবে গুণিতক। 13 এর গুণিতক কোন গুণিতক হতে হবে? তাহলে 40 ইন্টু এক্স প্লাস 2, এটা 13 দিয়ে ভাগ হবে। তাহলে এক্সের মান কী হবে? এক্সের মান 1, 2, 3 এরকম বসিয়ে দেখতে হবে যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা হবে। তাহলে 1 বসিয়ে দেখো, এখানে 840 ইন্টু 1 প্লাস 2 মানে 842/3, 842। এখানে এক্সের মান যদি 3 বসাও তাহলে কী হয় দেখো, 840 ইন্টু 3 প্লাস 2 করলে কী আসে দেখো। তাহলে 840 ইন্টু 3 গুণ করো, 3 অষ্টা 24 আর 3 4 12। তাহলে আসলো কত? 0, 2, 3 আর 3 না 5, এখানে 5 আসলো, 4 আর আগে 5 আর এখানে 2, আর লাস্টে 2 যোগ ছিল, তাহলে এখানে 2 যোগ করে দিলাম। তাহলে 13 দিয়ে ভাগ করো এটাকে, 2522, 13 1 13, তাহলে 2 1 2, কত দিয়ে যাবে? তাহলে 7 13 91, 8 13 80, 24 4, 104, আর 9 13 117। তো 9 13 117 হলো। তাহলে 5 হাতে 1, এখানে 52, তাহলে চলে আসলো 52। তাহলে কত? 4 13 52, তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে এই যে 2522, মানে সি এর দাগের অ্যান্সারটা সঠিক। ফার্স্ট 71 কোশ্চেনে কী বলছে দেখো, একটি সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে বা 75 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত? তাহলে কীভাবে করবে দেখো, এটা আমাদের সূত্র কি জানা আছে? ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ। এটা আমি বোঝানোর জন্য করছি, আগে আমি শর্টকাট ট্রিকটা দেখিয়ে দিই। মানে শর্টকাট বলতে মানে এইটারই একদম শেষ স্তর যেটা। তো এখানে
37 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তাহলে আগে আমি 296কে চেক করে নেবো যে এটা পুরোপুরি ভাগ যায় কি না। তো কত দিয়ে যায়, তিন তিন অষ্টা 24 আর 7 56, মানে লাস্টে 8 আসছে, মানে 8 দিয়ে যাবে। 7 56, মানে 3 24 আর 7 56 করলে 296 আসছে। তো এইটা আসলো, আগেকাটা চেক করে নিলাম। তারপরে তারপরে আমি সরাসরি এইবারে 75কে ভাগ করে দাও 37 দিয়ে। তাহলে 37 একে 37, 37 দুগুণ 60 আর 74 হবে। তাহলে 37 দুগুণ 74, অবশিষ্ট কত হবে 1। তাহলে অ্যান্সার হবে এর দেখা অ্যান্সার সঠিক। কিন্তু হঠাৎ করে এবার কীভাবে করলাম এটা বুঝতে না, অনেকে নাও বুঝতে পারে। তো তার জন্য আমি পুরোটা করে বলছি যে ফার্স্ট ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে n, মানে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজক কত বলে দেওয়া 296, এইটা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ভাগ ফল ধরে নিলাম কিউ, আর ভাগ শেষ বলে দেওয়া আছে কত 75 বলে দেওয়া। তাহলে এটা লিখে দিলাম। এইবারে বলেছে যদি এই সংখ্যাকেই আবার 37 দিয়ে ভাগ করি তাহলে কী আসে, দেখো n বাই এখানে 37 ইকুয়ালস টু 296 ইন্টু কিউ বাই 37 প্লাস আবার এখানেও ভাগ করে দিতে হবে 37। তাহলে এইটা ভাগ করে দিলাম। এবার দেখো আমি যে 296 কে 37 দিয়ে ভাগ করলাম, তো এটা কেন করলাম দেখো এখানে এইটা কিন্তু 37 দিয়ে ভাগ করতে হচ্ছে। তো আগে যদি এইটা ভাগ যায়, হ্যাঁ, মানে সম্পূর্ণভাবে ভাগ যেতে হবে। যদি সম্পূর্ণভাবে ভাগ যায় তাহলেই আমরা ভাগশেষ বের করতে পারবো এই অঙ্কের, আর না হলে কিন্তু ভাগশেষ বেরোবে না। ঠিক আছে, তো আমি ওই জন্য আগে চেক করে নিলাম যে এটা ভাগ যাচ্ছে পুরোপুরি। তারপরে আমি এই যে লাস্ট যে সংখ্যাটা বলে দেওয়া আছে অবশিষ্ট সংখ্যা, সেটাকে আমি 37 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যেটা আসলো সেটা হচ্ছে 37 দিয়ে ভাগ করলে তার অবশেষ আসবে। নেক্সট চলো এবারে 73 কোশ্চেনে কী বলছে দেখো, 1 3 প্লাস 1/1 1/1 প্লাস 1/8। এক্ষেত্রে আমি ট্রিকের মাধ্যমে করব। এটা হচ্ছে এখানে 1 2 3 তিনটে মানে যোগ আকারে আছে, ফ্র্যাকশানের সাথে যোগ আকারে আছে পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি করি, এখানে ফার্স্ট যে ফ্র্যাকশানটা আছে 1 আর 8, এটা পরপর লিখলাম, আর তিনটে যে যোগ আকারে আছে সেটা আমি ড্যাশ আকারে দিলাম। এইবারে কি হচ্ছে, এখানে যেহেতু 1 আছে 1 দিয়ে গুণ করলাম এবং তার সঙ্গে যোগ করে দিলাম। 8 8 প্লাস 1 করলে এখানে 9 আসলো। তারপরে 9-এর সঙ্গে আবার 1 যোগ করবো, 1 গুণ করবো, এখানে যেহেতু 1 আছে তাহলে 1 গুণ করে প্লাস 8 করবো। তাহলে 9 9 প্লাস 8, মানে 8 দুগুণ 16, 17 আসলো এখানে। ঠিক আছে, এবারে আবার এখানে দেখো 3 আছে, তাহলে এখানে 3 গুণ করো, 3-এর সঙ্গে প্লাস 9, তাহলে 3 17 51, 51 প্লাস 9 করলে 60। তাহলে উত্তর কত আসবে, এই টোটালটার উত্তর, মানে এই উত্তরটা কীভাবে লিখবে, মানে যে এটা হচ্ছে ফার্স্টে যেটা আছে, এই দুটো লাস্ট যে দুটো সংখ্যা পাওয়া যাচ্ছে তার যে ফার্স্ট সংখ্যাটা সেটাকে লব বসবে সেটা, আর লাস্টের সংখ্যাটা হবে হরে বসবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলে এবারে 74-এ কী বলছে দেখো, √3 ডট 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 এর মান কত বলে দেওয়া। তাহলে আমি ধরি এর মানটাকে এক্স ধরে নিলাম। এবার উভয় দিকে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে কী আসলো, 3 আবার √3 ডট 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 এরকম করে এটা অনন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে এক্সের স্কোয়ার দিয়ে দিলাম, উভয় দিকে স্কোয়ার করছি। এটা করলে এবার দেখো এক্সের স্কোয়ার এদিকে নিয়ে আসলাম, 3 এখানে লিখলাম, আর এই মানটা দেখো এটা তো অনন্ত, এটা তো কোথায় গিয়ে শেষ হচ্ছে জানা নেই, কিন্তু এর মানটা কিন্তু আমি আবার এক্স বসাতে পারি, দেখো সেম চলে আসছে। তাহলে কারণ এখানে যদি আবার 3 লিখি সেই একই জিনিস চলে আসবে, তো তাহলে আমি 3x লিখতে পারি। তাহলে এইবারে এই 3xটা এদিকে নিয়ে আসলে এক্স কমন গেল, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 আসলো। তাহলে এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু 3 আসলো। তাহলে এখানে যেহেতু 3 আছে, 0-র কোনো কিছু দেওয়া নেই, সুতরাং এখানে বি এর থেকে অ্যান্সারটি সঠিক হবে। নেক্সট চলো এবারে, ওকে দাঁড়াও, 75-এ আছে, বলছে 4 জন বালক এবং 3 জন বালিকার গড় 120 টাকা খরচ করে, যার মধ্যে বালকগুলির গড় 150 টাকা খরচ করে, তবে বালিকাগুলির গড় খরচ কত হবে। এটা কীভাবে করবে, এটার জন্য আমরা নর্মাল প্রসেসই করবো, হ্যাঁ, বেশি ঘুরপেচ করবো না, কারণ সহজ জিনিস আছে এটা। তো কীভাবে হবে, যে টোটাল যে বালক বালিকা তার সংখ্যা কত, 7 জন,
আর তারা একসাথে খরচ করেছে হচ্ছে 120 টাকা। আর হচ্ছে এটা 3 জন 3 বালিকা গড় বের করছি আমরা, প্লাস মাইনাস হবে, কারণ এখানে তুমি 3 বালিকার গড় বের করছো, তাহলে এখানে বালকের এটা বলে দেওয়া আছে, বালকের গড় গড় খরচ কত, 4টে বালকের 4 × 150। আর নিচে কজনের জন্য বের করছো, 3টে বালিকার জন্য বের করছো গড়, তাহলে 3 ওখানে লিখলাম। এইবারে কোনো গুণ করার সিন নেই এখানে, এখানে জাস্ট কেটে দেবে। এখানে দেখো কাটা যাচ্ছে, 3 4 12, 3 × 4 করলে 12 আসে, তাহলে 40 আসলো। আর এখানে 3 × 5 = 15, মানে 50 আসলো। তাহলে নিচে 1, উপরে আসলো হচ্ছে 280 আর মাইনাস 200, তাহলে অ্যান্সার কত হলো 80। মানে 3টে বালিকার গড় কত হবে, গড় খরচ হচ্ছে 80। এই দেখের অ্যান্সারটি সঠিক। নেক্সট এবার চলো 76 দায় কী বলছে। 76 দায় বলছে এ এর দ্বিগুণ ইকুয়ালস টু বি এর 3 গুণ ইকুয়ালস টু সি এর 4 গুণ হলে এ বি সি এর মান কত হবে। তো এটা কী হবে দেখো, যেরকমভাবে বলা আছে সেরকমভাবে লিখবে। তাহলে এ এর দ্বিগুণ, এ এর দ্বিগুণ মানে এ এর 2 গুণ, তাহলে এ ইন্টু এ 3 × বি ইকুয়ালস টু 4 × সি, এটা আসলো। এবার এটাকে আমি কীভাবে লিখবো, এ 1/2 এইভাবে লেখা যায় নিশ্চয়ই। এটা যদি আবার উল্টে দাও তুমি 2 পেয়ে যাবা। তাহলে বি এর ক্ষেত্রে 1/3, সি এর ক্ষেত্রে কী আসছে 1/4, এটা সমান আমি 1 ধরে নিলাম। তাহলে এইবার আমি এখানে লিখতে পারি এ বি সি এর মান কী হবে, এই যদি এইটা a/1/2 করি ইকুয়ালস টু 1 ধরি, তাহলে এর মান কত আসবে 1/2, বি এর ক্ষেত্রে কত আসবে 1/3, আর সি এর ক্ষেত্রে কত আসলো 1/4 আসলো। এবারে লসাগু করো, নিচে লসাগু আসলো কত, দাও নিচে আসলো এখানে 3 × 6 আর 12 আসলো। তাহলে ওপরে সব 12 দিয়ে গুণ করে দাও, তাহলে 12/2 = 12/3 = 12/4 আসলো কত 6, 3 × 4 = 12 আর 3 × 4 = 12, তাহলে আসলো হচ্ছে 6:4:3। ডি এর দেখে অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো 77-এ কী বলছে, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। যেরকম বলেছে সেরকমভাবে করবো। কী বলছে এখানে, দাঁড়াও তাহলে এখানে কী বলছে যে 160-এর 15% বলেছে, 160-এর 15% যেরকম বলছে সেরকমভাবে লিখবো। এর সঙ্গে কত যোগ করলে, মানে এখানে কত যোগ করলে মানে এক্স যোগ করলে যোগফল 240-এর 25% হবে। তাহলে এইটা বলেছে 25%, মানে এখানে 4 দিয়ে কেটে দিলাম। আবার এই 4 দিয়ে আমি কাটতে পারি, 4 × 24 মানে 60 আসলো ওপরে। তাহলে নিচে কত আসলো, এখানে কাটাকুটি করো, এটা কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলাম, তাহলে এখানে 2 আসলো, আবার এই 2 থেকে কাটলাম 8 আসলো, 8 2 × 16, তাহলে 24 + x = হচ্ছে কত, এখানে 60 আসলো। তাহলে এক্স কত আসবে 60 - 24, তাহলে আসলো হচ্ছে এখানে 6 করলে 10 আসলো, হাতে 1 3 আর 36, x = 36। ডি এর দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 77 হলো, এবারে 78-এ কী বলছে, একজন সেলসম্যান এর ক্রয় মূল্যের ওপরে 13% লাভ হয়, কোনো মাসে তার বিক্রয় 7,91,000 টাকা হলে তার মোট লাভ কত হবে। তাহলে এক্ষেত্রে কী করবে, এখানে লাভ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বলে দেওয়া আছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সিপি আর এসপি লিখে নেবো। সিপি এসপি হলে এখানে বলে দেবো 13% লাভ হচ্ছে, মানে 13/100, 100 যদি সিপি হয় তাহলে লাভ হচ্ছে তাহলে কত 113, 13% লাভ হচ্ছে মানে 113 হচ্ছে। এবার এখানে বলে দেওয়া হচ্ছে বিক্রয় মূল্য সমান হচ্ছে 7,91,000, তাহলে 113 সমতুল্য বলে দেওয়া 7,91,000। এটা দেখো তুমি নিশ্চয়ই কাটা যাবে, 7 দিয়ে যদি করো 3 × 7 = 21, 1 আসছে, তাহলে 791 চলে আসলো এটা, তাহলে 7 দিয়ে যাচ্ছে, এখানে 7,000 আসলো। আর বলছে মোট লাভ কত, এখানে মোট লাভ চেয়েছে, তাহলে এখানে মোট লাভ কত হচ্ছে 13 অংশ লাভ হচ্ছে, তাহলে 13 সমতুল্য কত হবে 13 × 7,000 হচ্ছে 7,91, তাহলে 91,000 হচ্ছে লাভ হচ্ছে।
নেক্সট চলো 79 কোশ্চেনে কী বলছে, একটি ইলেকট্রিক ইস্ত্রির ধার্য মূল্য 690 টাকা, ইস্ত্রিটির ধার্য মূল্যের ওপরে 10% ছাড়ে বিক্রি করার পরও 8% লাভ হয়, যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে কত শতাংশ লাভ হবে? তাহলে 10% মানে আমরা জানি 1/10, 8% মানে কত হবে 8/100, যেখানে হবে 4 দিয়ে কাটাকুটি করলে আসলে হচ্ছে 2/25 আসলো। এবারে যখনই ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্যগুলো দেওয়া থাকবে, সঙ্গে সঙ্গে আমি এই স্ট্রাকচারটা লিখে নেবো, এমপি, এসপি আর সিপি লিখে নেবো। এবারে 10% ছাড়ে বিক্রি করেছে, মানে ছাড়টা কার উপর দিতে হয়, ধার্য মূল্যের থেকে দিতে হয়। তাহলে 10 থেকে 1 বিয়োগ করে দিলে আসলো 9, এটা হচ্ছে সেলিং প্রাইস আসলো। আর 8% লাভ করেছে মানে 25 থেকে 2 যোগ করে যেটা আসলো সেটা হচ্ছে 27, যেটা সেলিং প্রাইস আসলো। এবারে সেলিং প্রাইসটা সমান করতে গেলে ওপরে 3 দিয়ে গুণ করতে হবে, ওখানে 3 গুণ করলে এখানেও 3 গুণ করতে হবে, আর নিচে তো 27 আছেই, তাহলে 25, 27 আর এখানে 30। এবার বলেছে যে যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে কত শতাংশ লাভ হবে, যদি কোনো ছাড় না দেওয়া হয়। তাহলে মানে বলতে চাইছে যে এই যে ছাড়টা দিচ্ছে এখান থেকে এইটা, সেই ছাড়টা না দিয়ে সরাসরি যদি এই দামটা হতো 30 টাকা যদি বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো। তাহলে এখান থেকে দেখো কত লাভ হচ্ছে, 5 লাভ হচ্ছে। তাহলে লাভের হার হচ্ছে 5 বাই কার উপরে, কস্ট প্রাইসের উপরে 25 ইন্টু 100, কাটাকুটি করলে 5 আসলো, তাহলে এখান থেকে 5 কেটে দিলে আসলো হচ্ছে 20%। অ্যান্সার, এর দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 81 থেকে কোশ্চেনে কী বলছে, 2 বছর আগে একটি বাইকের মূল্য ছিল 62,500 টাকা, প্রতি বছরের মূল্য 4% করে কমতে থাকলে বর্তমানে বাইকটির মূল্য কত হবে? কীভাবে বের করবে এইটা, মানে এখানে কমছে বলছে, ঠিক আছে, তাহলে 4% করে কমা, মানে 4% মানে কত, 4/100, এটা কাটাকুটি করলে আমাদের আসছে 1/25 আসলো। এবারে তোমার প্রিন্সিপাল না বিফোর আফটার ধরলাম, ঠিক আছে, বিফোর আর আফটার, মানে আগের প্রাইস ছিল ধরো 25 ছিল, আর 1 বছর হয়েছে বলে কমে গেল কত, 4, মানে 1 কমে গেল, মানে 25 - 1 করলে 24, 1 বছরের জন্য এটা। পরের বছরের জন্য আবার পরের বছর মানে সেকেন্ড, এটা ফার্স্ট ইয়ার জন্য আবার 25, 4 মানে প্রতি বছরই তো 4% করে কমছে, তাহলে এইটা আসলো। এবারে এটা 25-এর স্কোয়ার কত, 625, আর 24-এর স্কোয়ার কত, 576, স্কোয়ার কিন্তু মনে রাখতে হবে, 30 অবধি মনে রাখতেই হবে, তো 24-এর স্কোয়ার সরাসরি লিখে দিলে 576। এইবারে এখানে বলছে বাইকের মূল্য হচ্ছে 62,500, মানে আগে বলছে যে আগে কত ছিল, 625 সমতুল্য হচ্ছে 62,500 ছিল, এটা হচ্ছে আগের মূল্য, কাটাকুটি করলে আসলো 100। তাহলে এখন বর্তমান মূল্য কত, 576 সমতুল্য কত, বর্তমান তো এইটা, আফটার যেটা বর্তমান এটা, তো 57600, এইটা হচ্ছে বর্তমান মূল্য, মানে বিয়ের থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 82 থেকে কী বলছে, রোনাল্ডো একটি অ্যাসাইনমেন্ট 32টি পেজ টাইপ করে 6 ঘন্টায় এবং অ্যালান 40টি পেজ টাইপ করে 5 ঘন্টায়, তারা একসঙ্গে দুটি কম্পিউটারে কাজ করলে কত সময় মোট 110 পৃষ্ঠা কাজ সম্পন্ন করবে? তাহলে আমাদের যেটা বলে দেওয়া আছে, রোনাল্ডো মানে আর হিসেবে ধরছি আমি, আর 6 ঘন্টায় করছে 32 পৃষ্ঠা, ধরো 32 পৃষ্ঠা, 1 ঘন্টায় তাহলে কত, 32/6 পৃষ্ঠা। আবার অ্যালান কত করছে, 5 ঘন্টায় করছে 40 পৃষ্ঠা, 1 ঘন্টায় তাহলে কত, 8টি পৃষ্ঠা, তাই তো, 40/5 মানে 8 পৃষ্ঠা। আচ্ছা এইবারে তাহলে তারা যদি একসাথে কাজ করতো, মানে রোনাল্ডো আর অ্যালান একসাথে কাজ করলে 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় কতটা কাজ করতো, তাহলে হচ্ছে 32/6 প্লাস 8, এইটা কাজ করতো 1 ঘন্টায়। আর আমি এটা ঘুরিয়ে লিখি তাহলে ভালো হবে, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করতো, 32/6 প্লাস 8 করতো, তাহলে এখান থেকে আমি যদি মানে লসাগু করি, 6 আসলো, 32 প্লাস হচ্ছে 6 × 48, তাহলে আসলো কত, উত্তরটা আমি এদিকে লিখছি, 0 হাতে 1, 80/6 এইটা আসলো।
এই 1 ঘন্টা এই কাজটা করছে একসাথে মিলে। এইবারে তাহলে 110 পৃষ্ঠা, এটা পৃষ্ঠা লেখে, তাহলে 110 পৃষ্ঠা লেখে, 110 পৃষ্ঠা লেখে কত ঘন্টায়? তাহলে 1/80/6 আর 110 এখানে গুণ করে দিলাম। এবার উপরে তুলে দিলাম, 6টা উপরে তুলে দিলাম, নিচে তো 80 আছেই, আর এখানে এবার কাটাকুটি করো, তাহলে আসলো কত? 66/8। 66কে করো, ছ আট আট হচ্ছে 8 8 64 আসলো, আর নিচে 2 আসলো, এইটা হচ্ছে 2। এইবারে পয়েন্ট যদি দিয়ে 0 করো, তাহলে 8 2 16 আসলো, 4 আছে, 0.0, 5 8 40 চলে আসলো। তাহলে 8 ঘন্টা 25 মিনিট, 8 ঘন্টা 25 মিনিটে তারা কাজটা সম্পন্ন করবে। নেক্সট চলো, 83 কী বলছে? দুটি পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে একটি কাজ সম্পন্ন করে। এক্স হচ্ছে 24 মিনিটে আর 32, ওয়াই করছে কত? 32 মিনিটে কাজটি সম্পন্ন করছে। এইবারে তাহলে এদের লসাগু কত? 24 আর 32-এর লসাগু হচ্ছে, ফার্স্টে 4 দিয়ে করো, 4 ছক 24, 4 8 32, আবার 2 দিয়ে যাবে 3 4, তাহলে 4 2 8, 8 4 4 8 32, আর 32 ইন্টু 3 করলে 6 9 96। তাহলে এখানে আসলো এটা 4 দিয়ে গেল, 4 4 16 আসলো, ওই জন্য 4 দিয়ে যাচ্ছে, 4 24 96, আর হচ্ছে এখানে 3 32 96 আসলো। তাহলে এটা হচ্ছে পাইপের দক্ষতা, সময়, আর হচ্ছে টোটাল কাজের অংশ, টোটাল কাজ। তাহলে এইটা হলো। এবারে বলছে যে দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পরে ওয়াই বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে। মানে টোটাল যা কাজ করেছে, টোটাল একসঙ্গে সময় লেগেছে কত? 18 মিনিট। তাহলে আমি এক্সের যে দক্ষতা জানা আছে আমাদের, তাহলে 18 টানা তো 18 মিনিট এক্স কাজ করে গেছে, তাহলে টোটাল এক্স কাজ কত করেছে? 4 × 18 করলে 40, আর 4 4 32, মানে 2 7, এটা হচ্ছে 72 অংশ কাজ এক্স করা হয়ে গেছে। তাহলে এখানে 4 আর এটা বিয়োগ করে দিলাম, তাহলে এত অংশ এক্সের কাজ করা হয়ে গেছে, 24 অংশ কাজ বাকি আছে, বাকি কাজ। এই বাকি কাজটা কে করেছে? ওয়াই করে, ওয়াই করার পর বন্ধ করে করে দেওয়া হয়ে গেছিলো, মানে ওয়াই পাইপটা। তাহলে ওয়াইয়ের দক্ষতা কত? 3। তাহলে সময়, কত সময় ওয়াই চলেছে, কত সময়, এই যত সময় ওয়াই চলেছে তার মান, ওয়াই পাইপ অবশ্যই চলার সময় হচ্ছে এই 24 অংশ কাজ, আর দক্ষতা হচ্ছে 3, ভাগ করে দিলাম, তাহলে আসলো কত? 8 মিনিট। এইটা হচ্ছে ওয়াই 8 মিনিট চলেছে, তারপরে 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। অ্যান্সার হবে তাহলে বি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো, 83 কী বলছে? দুটি পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে একটি চৌবাচ্চা খালি করে। দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পরে ওয়াই পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি, এটা তো একই জিনিস। তাহলে 84 কী বলছে দেখো, একটি ব্যক্তি 61 কিমি অতিক্রম করে 9 ঘন্টায়। সে কিছুটা দূরত্ব পায়ে হেঁটে 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব সাইকেলে চাপে 9 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। তবে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করবে? কী করে করবে এটা? এটা খুব সহজে অ্যালিগেশনের মাধ্যমে করা যাবে, ঠিক আছে? অ্যালিগেশন মেথড। এখানে দেখো হচ্ছে 84-র ক্ষেত্রে আমরা ফার্স্ট বলেছে এ একটা ধরো বিন্দু, এইখান থেকে 4 কিমি/আওয়ারে পায়ে হেঁটে যাচ্ছে, বি বিন্দুতে পৌঁছালো। আবার বি বিন্দু থেকে তোমার 9 কিমি/আওয়ার বেগে পৌঁছাচ্ছে সি বিন্দুতে, এটা হচ্ছে সাইকেলে পৌঁছাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে তাহলে আমরা অ্যালিগেশন লাগাই 4 কিমি/আওয়ার, আর
এটা হচ্ছে, এটা কি পায়ে হেঁটে, পায়ে, আর এটা সাইকেলে 9 কিমি পার আওয়ার। তাহলে আর ওভারঅল তার সময় লেগেছে, এই ওভারঅল তার গতিবেগ কত, মানে গড় গতিবেগ কত? গড় গতিবেগ হচ্ছে, গড় বেগ কত, 61/9 বলেছে যে 61 কিলোমিটার অতিক্রম করে 9 ঘন্টায়। এর মধ্যে আবার কিছু কিলোমিটার 4 কিমিতে যাচ্ছে, আর কিছু কিলোমিটার 9 কিমি পার ঘন্টায় যাচ্ছে। তাহলে গড় গতিবেগ কত? 61/9, এটা হচ্ছে গড়। এইবার এইটাকে আমরা সরল করে নেওয়ার জন্য, মানে যে ফ্র্যাকশানটা আছে কিমি পার আওয়ার, এটা তো এই ফ্র্যাকশানটা আছে, এটাকে সরানোর জন্য আমরা প্রত্যেকটা যে সংখ্যা আছে সেখানে আমি 9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি সরল হয়ে গেল। তাহলে এখানেও 9 দিয়ে গুণ করলাম, এখানেও 9 দিয়ে গুণ করলাম, তাহলে কাটাকাটি হয়ে গেলে, তাহলে এটা কাটাকাটি হয়ে গেলে আমি ফ্রেশ করে আবার লিখি। আচ্ছা, এই জায়গাটা লিখছি আবার, এটা এই জায়গায় এইটা, এই জিনিসটাই আবার এখানে লিখছি। তাহলে পায়ে আর হচ্ছে সাইকেলে, এইটা কত, এখানে আসলো 36, এটা হবে 81, তাহলে সেটাই লিখছি 36, আর এখানে হলো 81, আর গড় গতিবেগ কত হলো তখন? 61 চলে আসলো। এবার এইটার থেকে এটা বিয়োগ, আর মানে এইটার থেকে আবার এটা বিয়োগ হবে, তাহলে এইটা এইদিকে লিখবো আর এটা এইদিকে লিখবো। এখান থেকে গ্যাপ কত? 20 গ্যাপ, আর এখান থেকে এটার গ্যাপ কত? 5 আর 6 করলে 11, হাতে 1, হাতে 1 করলে 3, আর 1 4, 4 মানে 2, তাহলে 25 হলো। এবার রেশিও করতে হলে কি, কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 4:5 আসলো এর অ্যান্সার। এটা কি আসলো? না, অ্যান্সার না, এটা হচ্ছে রেশিও আসলো। এটা কিসের রেশিও আসলো? এটা কিন্তু ঘন্টার রেশিও আসলো, কেননা আমরা এখানে করেছিলাম কি, কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার। এই যে নিচে যে সংখ্যাটা থাকে না, মানে নিচে যে এককটা থাকে কিমি পার আওয়ারে, সেখানে ওই যে রেশিওটা আসে পরে, অ্যালিগেশনের পরে, সেটা হচ্ছে ওই এককের নিচে যে সংখ্যাটা সেটাই আসে, তাহলে এটা আওয়ারের রেশিও আসলো। তাহলে আমরা এখানে লিখি 4 + 5 সমতুল্য এখানে 9 ঘন্টা, মানে 9 সমতুল্য 9 ঘন্টা এখানে। তাহলে 1 সমতুল্য কত? 1 ঘন্টা হবে, 1 আওয়ার। তাহলে বলেছে পায়ে হাঁটে যাওয়ার সংখ্যা কত? তাহলে 4 সমতুল্য 4 ঘন্টা। এবার দূরত্ব তাহলে কত? দূরত্ব চেয়েছে, পায়ে হাঁটার দূরত্ব, পায়ে হাঁটার দূরত্ব, পায়ে হাঁটার দূরত্ব হচ্ছে 4 ঘন্টা, তো হচ্ছে পায়ে হেঁটেছে, আর 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 16 কিমি পার আওয়ারে সে যাচ্ছে, সরি 16 কিলোমিটার সে যাচ্ছে, মানে এখানে হচ্ছে এটা আওয়ার, আর হচ্ছে এটা কিমি পার আওয়ার। তাহলে আওয়ার কেটে গেল, আর কিমি থেকে গেল, তাহলে 16 কিমি সে হাঁটছে। এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 85 থেকে কী বলছে, একটি নৌকায় 750 মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে 675 সেকেন্ডে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে, তবে আগের অবস্থায় ফিরে আসতে কত সময় লাগছে? 7 মিনিট, 7.5 মিনিট সময় লাগছে, তবে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? কীভাবে করবে এটা? এটার ক্ষেত্রে আমি প্রতিকূল বেগ, প্রতিকূল বেগ, প্রতিকূল বেগটা কী বলছে? ভি মাইনাস ইউ, ভিটা হচ্ছে বোটের বেগ, আর ইউটা হচ্ছে স্রোতের বেগ ধরলাম। তাহলে এখানে বলে দেওয়া আছে 750 মিটার যাচ্ছে কত? 675 সেকেন্ডে যাচ্ছে, আর এখানে চেয়েছে কি, কিমি পার আওয়ারে চেয়েছে। তাহলে আমাদের এটাকে কিমি পার আওয়ারে করে নিতে হবে। তাহলে 750 আর 675কে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর আমি বলেছি কি মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার আওয়ারে আনতে হয়, তাহলে ছোটো একক থেকে বড় এককের দিকে আসছে, তাহলে এটা কত দ্বিগুণ হবে? 18/5 দ্বিগুণ হবে। বড় এককের দিকে যখন যাবে তখন হচ্ছে 18/5 দিয়ে গুণ হবে। যখন বড় একক মানে কিমি পার আওয়ার হবে, সেখান থেকে যখন মিটার পার সেকেন্ডে আসবে তখন কত হবে? 5/18 দিয়ে গুণ হবে, কারণ ছোটো এককের দিকে আসছে। তাহলে এক্ষেত্রে যেহেতু বড় এককের দিকে যাচ্ছি, তাহলে 18/5 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকুটি করো, এটা কাটলে হচ্ছে 5 15 75, মানে 150 আসলো। আর এখানে হচ্ছে এটা কত দিয়ে যাবে? 9 দিয়ে কাটো, 9 7 নং 63, 63 হলে 4 আর 5 আসলে 45, 5 নং 45, এটা 2 দিয়ে কেটে গেল, তাহলে আসলো কত? 4 কিমি পার আওয়ার আসলো। আচ্ছা, অনুকূল বেগ চেয়েছে কি? অনুকূল বেগ হচ্ছে ভি প্লাস ইউ, মানে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড কত? এখানে বলেছে এটাও সেই একই দূরত্ব, সে তো গিয়েছে, গিয়ে আবার ফিরে এসছে, তাহলে একই দূরত্ব যাতায়াত করেছে, তাহলে 750 মিটার, 750 মিটার সে গিয়েছে। এবার সেটা সময় লেগেছে কত? 7 মিনিট 1 2,
মানে এটাকে যদি আমি সেকেন্ডে করি তাহলে কী হয়, 7 × 60 60, আর এখানে হাফ মিনিট মানে হচ্ছে 30 সেকেন্ড, যোগ করো এটা, এটা হচ্ছে 420 আর 30 করলে 450 সেকেন্ড তার অনুকূলের সময় লেগেছে, অনুকূল বেগে। তাহলে 450, এবার এটাকে আমি কিমি পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, এই মানে 9 দিয়ে কাটলে হচ্ছে 50, এটা 25 আসলো, আবার 3 × 25 = 75, তাহলে 30, আর এখানে 5 দিয়ে কেটে, এই 5 দিয়ে 30কে কাটলাম, তাহলে 6 আসলো। তাহলে অ্যান্সার কত হলো, এই মানে তার এখান থেকে কাটাকুটি করলে কত আসলো, 6 কিমি পাওয়ার আবার আসলো। আর এইবারে এটা আমি রাফ করে দিই, তাহলে এবারে আমি পরিষ্কারভাবে লিখি, ভি মাইনাস ইউ এসছে 4 কিমি পার আওয়ার, আর এখানে ভি প্লাস ইউ কত আসলো, 6 কিমি পার আওয়ার আসলো। এইবারে কাটাকুটি করলে আমার আসলো ভি, মানে বোটের স্পিডটা আসলো 2v = 10 আসলো। কাটাকুটি করলে বোটের স্পিড কত, 5 কিমি পার আওয়ার আসলো। অ্যান্সার সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট 86 থেকে কী বলছে, জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত কত, 7:5। এই মিশ্রণে আরও 15 লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:8। তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত হবে, কীভাবে হবে, এটা হচ্ছে প্রথমে বলে দেবে মিল্ক এবং ওয়াটার 7:5 বলে দেওয়া আছে, আর পরে যখন জল মেশানো হচ্ছে তারপরে রেশিও কত আসছে, 5:8 আসছে। আচ্ছা, এখানে যদি জল মিশিয়েছে তাহলে জলের অনুপাতটাই শুধু চেঞ্জ হবে, কিন্তু মিশ্রণের অনুপাত চেঞ্জ হওয়ার কথা না। তো এখানে যেহেতু মানে সেই মানে দুধের অনুপাতটা কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমাদের অ্যাডজাস্ট করার দরকার নেই, আমাদের এইটা যেটা আছে সেরকম ঠিক আছে। তাহলে এখানে বেড়েছে কত, 3 অংশ বেড়েছে, 3 অংশ। আর আমাদের টোটাল যে মিশ্রণ আগে ছিল সেটা কত, সেটা হচ্ছে 5 আর 7 12 অংশ আগে মিশ্রণ ছিল অংশ। তাহলে এই 12 অংশ সমতুল্য কত, 15 লিটার বলে দেওয়া আছে, তাই তো। এই মিশ্রণে আরও, আচ্ছা সরি ভুল হয়েছে, এই 15 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে এই 3 অংশ, যেটা 3 অংশ এইটা সমতুল্য 15 লিটার বলে দেওয়া আছে, এত লিটার জল মেশানো হচ্ছে, তারপরেই তো এই অনুপাতটা আসছে 7:8 আসছে। তো তাহলে বলেছে নতুন মিশ্রণে জলের অনুপাত কত, তাহলে নতুন মিশ্রণে জলের অনুপাত কত লেখা আছে, এটা হচ্ছে 8 অংশ, এই 8 অংশ সমতুল্য, তাহলে কত হবে, তাহলে 15/3 × 8, 3 × 5 = 15, আর 5 × 8 করলে 40। অ্যান্সার হবে বি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 87 থেকে কী বলছে, স্বামী স্ত্রীর বিয়ের সময় তার বয়সের গড় ছিল 23 বছর, 5 বছর পরে তাদের সন্তানের বয়স 1 বছর হয়, তবে জন্ম নেয় তখন তাদের 3 জনের বয়স কত ছিল। আচ্ছা, যখন বিয়ের 5 বছর পরে যে সন্তানের বয়স কত, 1 বছর হয়েছে, তাহলে বাচ্চাটা জন্মেছিল কবে, বিয়ের 4 বছর পরে, তাই তো। তাহলে আমি স্বামী আর স্ত্রীর বিয়ের সময় বয়সটাকে বের করে নিই, হাজব্যান্ড ওয়াইফ, HW, হাজব্যান্ড ওয়াইফ মোট বয়স বিয়ের সময় কত, 23 ইন্টু 2 জন আছে বলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে বিয়ের সময় 46 বছর, 2 × 4 আর 3 × 6, 46 বছর। এবারে তাহলে 4 বছর পরে তাহলে কত হবে, আমি 5 বছরে যাব না, কেননা আমাদের চেয়েছে কিন্তু উত্তর মানে জন্মের সময়, বাচ্চাটির জন্মের সময়, তাহলে বাচ্চাটি কবে জন্মেছিল, বিয়ের 4 বছর পরে, তাহলে বিয়ের 4 বছর পরে হাজব্যান্ড প্লাস ওয়াইফ, শুধু দুজনের, হাজব্যান্ড প্লাস ওয়াইফের বয়স কত হবে, মোট বয়স কত হবে, আগে ছিল বিয়ের সময় ছিল 46, আর 4 বছর পরে প্রত্যেকে 4 বছর করে বাড়বে, তাহলে হাজব্যান্ডের জন্য 4 আর ওয়াইফের জন্য 4 বছর, তাহলে টোটাল 54 বছর হলো বিয়ের 4 বছর পরে তাদের মোট বয়স। এইবারে বলেছে 3 জনের, মানে 4 বছর পরে তো বাচ্চাটা জন্ম হয়েছিল, তাহলে 3 জনের গড় কত, 3 জনের গড় হচ্ছে, টোটাল হাজব্যান্ড আর ওয়াইফের বয়স তো হচ্ছে 54 বছর, আর সদ্যজাত শিশু মানে সবে জন্মেছে, 4 বছরের মাথায় জন্মেছে, তাহলে নিশ্চয়ই ওর বয়স 0,
আর 3 জন বলেছে মানে বাই 3, তাহলে গড় হবে কত? 54/3, 3×8 = 54, মানে অ্যান্সার হবে সি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 88তে বলছে যে 1² 2² 3² প্লাস ডট 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 প্লাস 20² যদি 2870 মানে 2870 হয়, তাহলে 2² প্লাস 4² প্লাস 6² প্লাস ডট 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 এর মান কত হবে? তাহলে আমি কীভাবে করবো এটা? এখানে দেখো আমি 2×1 তার হোল স্কোয়ার করতে পারি, প্লাস 2×2 তার হোল স্কোয়ার করতে পারি, এখানে 3×2 তার হোল স্কোয়ার করতে পারি, প্লাস ডট 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 ডট। তাহলে এইবার এখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে 2-এর আবার স্কোয়ার আসবে, তাহলে 2² বেরিয়ে আসলো। নিচে আমি তাহলে সবার থেকেই 2² বের করে নিলাম, তাহলে আসলো কি 1², 2², এখানে এটা 2, এইটা 3 হবে, তাহলে 3², আর এখানে প্লাস ডট 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 এইটা আসলো। এবার এখান থেকে তো 4, 2-এর স্কোয়ার মানে 4, আর এইটার মান কিন্তু ওপরে বলে দেওয়া আছে 2870, তাহলে কত হলো? 28 সরাসরি এবার গুণ করো, 4×2 = 8, মানে 8000, 4×8 = 32, মানে 3200, আর হচ্ছে 4×7 = 28, মানে 280, তাহলে 0, 8, এখানে 4 আর 11, তাহলে অ্যান্সার হচ্ছে এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 89 কী বলছে? একটি দাঁড়াও, বলছে একটি পরীক্ষায় একটি শিক্ষার্থীকে একটি সংখ্যায় 3/14 অংশ বের করতে বলা হয়, কিন্তু ভুলবশত সে সংখ্যাটি 3/4 অংশ বের করে, যার ফলে তার সঠিক উত্তর থেকে উত্তরের 150 বের হয়, তবে সংখ্যাটি কত হবে? মানে সে বেশি লিখে ফেলেছে, বেশি উত্তর বের করে ফেলেছে, 150 বেশি উত্তর বের করে ফেলেছে, তাহলে সে তাকে লিখতে বলা হয়েছিল সংখ্যার সাথে 3×3/14 করতে বলা হয়েছিল, কিন্তু সে 3/4 করেছে। তাহলে সংখ্যাটা যদি এক্স ধরি, এক্স ইন্টু 3/4, এক্স এক্স ইন্টু 3/4 মাইনাস এক্স ইন্টু 3/14, এটা যেহেতু বড় তাহলে এটা আগে লিখলাম, এটা ভুল লিখে ফেলেছে, আর এটা হচ্ছে আসল, অরিজিনাল লেখার কথা ছিল এইটা, তাহলে এইটা সমান আমি 150 লিখলাম, এটা বেশি লিখে ফেলেছে, তো তাহলে লসাগু করো, নিচে হচ্ছে 14 আসলো, না 14 না, এটা 28 হবে, 14 আর 4-এর লসাগু কত? 28, তাহলে 28 আসলো নিচে, 4×7 = 28, তার মানে 21x, আর এখানে 14×2 = 28, মানে 6x = 150, তাহলে আসলো কত? 21 - 16 করলে 15x, এই 6, 21 - 6 করলে 16x/28 = 150, কাটাকুটি করো 10, মানে x = 280, তাহলে অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট এবারে চলো, লাস্ট ওই 90 অঙ্কটা আছে, 90 অঙ্কটা কী বলছে যে 3⁴ এর একক ঘরের অঙ্কটা কী হবে? তাহলে 3⁴ একক ঘরের অঙ্ক কী হবে? তাহলে আমরা দেখো 3⁴ কত জানি, 3⁴ 3, 3² যদি করো তাহলে 3×3 = 9, 3-এর কিউব কত আসে? 27, মানে লাস্টে 7 আসছে। 3⁴ কত? হচ্ছে 9, 9 × 81, মানে 1 আসছে, 81, তারপরে 3⁵ যদি করো, 81 × 3 করলে 273, মানে আবার সেই 3 আসছে, মানে এই 4-এর পরের থেকে আবার যে একক সংখ্যা সেটা আবার রিভাইজ হচ্ছে, মানে একই রকমভাবে আসছে, পরপরভাবে আসবে। 3⁵ করলেও তাই আসছে, 3×3 = 9, দেখো লাস্টে একক সংখ্যা 9 আসছে, আবার মানে চার ঘর অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে 3⁴ × 10 এটা করলাম, তাহলে আসলো কি, এটা সরাসরি আমি লিখতে পারি 3⁴ লিখতে পারি, আর এইটার একক সংখ্যা কত? এটা সংখ্যা 1, তাহলে অ্যান্সার হবে এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 91-তে বলছে কি হলো আবার, 91-তে কী বলছে?
এই সরলটা করতে হবে। কি বলছে, 71 ইন্টু 29 প্লাস হচ্ছে 27 ইন্টু 15 প্লাস হচ্ছে 8 ইন্টু 4। তাহলে 71 আর 29-এর গুণ কীভাবে করবে? ক্রস মেথডে। তাহলে 9 7 নং 63 আর 2 করলে মানে 65, আর 5 এই 6 পড়ে থাকলো, 7 দুগুণ 14 আর 6 কত 20, মানে 2059 প্লাস 27 ইন্টু 15 কীভাবে গুণ করবে? 5 7 35-এর 5 হাতে 3, 5 দুগুণ 10 আর 3 13 আর 7 20 শূন্য হাতে 2, তাহলে 2 1 2 আর 4 405 আসলো এখানে, আর 4 8 32। তাহলে যোগ করো, 5 আর 2 করলে 7, 7 আর 9 করলে 16 6 হাতে 1, 3 আর 1 4, 4 আর 5 9, 96। এখানে দেখো চলে এসেছে 96। তারপর ফুলটা করো, কারণ কোনোটি নয় বলে দেওয়া আছে। তো আবার এটার সঙ্গে এটা মানে 24 তো এসেই গেল। তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট 92-তে কী বলছে, একটি হোস্টেলে ছাত্র সংখ্যা 5400 থেকে বৃদ্ধি করে 6075 হলে ছাত্র প্রতি খাদ্যের জন্য ব্যয় কত হ্রাস করাতে হবে? প্রতি খাদ্যের জন্য ব্যয় কত হ্রাস করাতে হবে? আচ্ছা, এখানে বলছে যে একটা হোস্টেলে বাস করতে হচ্ছে 5400 জন স্টুডেন্ট, সেখান থেকে স্টুডেন্ট বেড়ে কত হয়েছে? 6075। তাহলে যখন স্টুডেন্ট বেড়েছে তাহলে ব্যয়ও নিশ্চয়ই বাড়বে। তো আমার এখানে রেশিও বের করো, মানে স্টুডেন্টের রেশিও, ছাত্রের রেশিও, অনুপাত কত? আগে লিখি, এটা is to 6075। এবারে এটা 25 দিয়ে কাটো, যেহেতু 25 দিয়ে কাটবো, তাহলে এখানে যেহেতু 100 ছিল, তাহলে এখানে 4 গুণ 4 করে দিলাম। আর এখানে 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, 107 আসলো। তাহলে 4 25 আসলে 75, 3 25 45, এই 75 আসলো, 3 25 75। তাহলে আমাদের এখান থেকে 54 ইন্টু 4 মানে 4 5 20, মানে 216। এখানে 216 আসলো, আর 243। এবার এটাকে 3 দিয়ে কাটলে কত আসছে? এটা 72, এটা হচ্ছে 81 আসলো। আবার কাটাকুটি যাবে, 7 8 নং 72, 8 নং 72 যাচ্ছে, তাহলে এখানে 8 আর 9 নং 81, 8 নং 72 আর 9 নং 81, তাহলে 8:9। এইটা আসলো ছাত্রের অনুপাত। তাহলে ভালো করে লিখি, ছাত্রের অনুপাত, ছাত্রের বৃদ্ধির অনুপাত না, আগে ছাত্রের অনুপাতই ভালো। ঠিক আছে, ছাত্রের অনুপাত হচ্ছে কত? বিফোর আর আফটার। আগে ছিল 8 আর এখন হয়েছে 9। এটা হচ্ছে ছাত্রের অনুপাত, বিফোর আর আফটার। এইবারে ব্যয়ের অনুপাত তাহলে কত হবে? ব্যয়ের অনুপাতও আগে ছিল হচ্ছে 8, এখন যেহেতু ছাত্র সংখ্যা বেড়েছে, তাহলে ব্যয়ও হচ্ছে সেই অনুপাতেই বাড়বে। তাহলে 8:9, এটা আগের ব্যয়, এটা হচ্ছে বর্তমান ব্যয়। বর্তমান ব্যয়, এটা হচ্ছে আগের ব্যয়। তাহলে যদি এখানে বলেছে যদি হ্যাঁ মানে ব্যয় হচ্ছে একই রাখতে চায়, ব্যয় একই রাখতে চায়, তাহলে মানে একই রাখতে বলতে আগের ব্যয় আনতে চায়। বর্তমান ব্যয় তো এটা হচ্ছে, মানে হবে যদি সেই একই রকমভাবেই কেনে। কিন্তু যদি ব্যয় কমাতে চায়, মানে ব্যয় আগের অবস্থায় নিয়ে আসতে চায়, তাহলে কীভাবে করতে হবে? তাহলে ব্যয় হ্রাস করতে হবে কত? সেটার পার্সেন্টেজ কীভাবে বের করবে? তাহলে এই 9-এর থেকে আমার কমাতে হবে 1, তাহলেই হচ্ছে 8 চলে আসবে। তাহলে কত হবে? 1/11। এটা মানে তোমার পার্সেন্টেজ মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 11.1/9%। এটা সরাসরি লিখে দিতে হবে। তাহলে অ্যান্সার হবে বি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 83 থেকে কী বলছে দেখো, 18/60 ইন্টু 15/108 ইন্টু এক্স ইকুয়ালস টু 19। তাহলে কাটাকুটি করো, 6 8 48, হ্যাঁ 6 দেখো 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 8 রং 108, আর 4 4 15 60। তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু 19 ইন্টু 24। কীভাবে করবে এটা? 19কে আমি 20 - 1 করে দিলাম, ইন্টু 24, তাহলে 480 - 24 করলে 6 হাতে 1 3, মানে 3 আর 5 করলে 8, 456।
অ্যান্সার হবে বি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 94 দাগে কী বলছে দেখো, এক্স ইস টু ওয়াই বলেছে 4/5, ও এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 4/5 বলা আছে। আচ্ছা জেড কী বলেছে, জেড ওয়াইয়ের 15% কম, তাহলে 85/100 হবে, যেহেতু ওয়াইয়ের 15% কম বলেছে, তাহলে 85/100 ওয়াইয়ের। এইটা সমান হচ্ছে জেড বাই ওয়াই কত হচ্ছে তখন, তাহলে 5 দিয়ে কাটো, 5×7 = 85, আর এটা 5×100, তাহলে 17/20। এবার ওয়াইটাকে সেম করো, ওয়াই সেম করতে গেলে এখানে যেহেতু ওয়াই 20 আছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দাও, উপরে 4 দিয়ে গুণ করো, তাহলে আসলো 16/20। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত আসলো 16, ওয়াইয়ের মান 20, আর জেডের মান কত, জেডের মান 17 বলে দেওয়া আছে। এবার বলেছে তাহলে এক্স এবং জেডের সমষ্টি কত হবে, এক্স এবং জেডের সমষ্টি কত, অনুপাতের সমষ্টি কত, এখানে অনুপাতের সমষ্টি কত, 17 আর 16, 16×2 = 32, আর 33 হচ্ছে সমষ্টি, এটা অংশ, এক্স প্লাস ওয়াই অংশ এত। এবার আমাদের বলে দেওয়া আছে ওয়াই সমতুল্য, মানে 20 সমতুল্য বলে দেওয়া 300, তাহলে 33 সমতুল্য কত হবে, 300/20 × 33, কাটাকুটি করো, মানে 15 × 33 করলে 3×15 = 45, মানে 450, আর 45, আবার 3×45 মানে 5, 9, 4, 495 অ্যান্সার, সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 95তে কী বলছে, 660 টাকায় বিক্রি করে 3টি কলমের ক্রয় মূল্য অনুযায়ী সে লাভ করছে, তাহলে একটি কলমের ক্রয় মূল্য কত, একটি কলমের কলম সিপি হচ্ছে কত, একটি কলমের ক্রয় মূল্য সিপি ধরে নিলাম জাস্ট এরকম। তাহলে দেখো কীভাবে লিখছি আমি, 27টা কলমের সিপি হচ্ছে 27 সিপি, মানে এখানে বিক্রি করছে যেহেতু 27 এসপি, এই যে 27টি কলম বিক্রি করছে 27 এসপি, এইটা সমান হচ্ছে যে তিনটি কলমের সমান সে লাভ করতে হবে, মানে 27টা কলমের সিপি তো তার আসতেই হবে, তার সঙ্গে সঙ্গে প্লাস 3টে কলমের সে লাভ করছে, এইটা হচ্ছে সে মানে 27টা কলমের ক্রয় মূল্য, তার সঙ্গে সেটা লাভ, আর এইটা সমান হচ্ছে 27টার এসপির সমান। তাহলে এখান থেকে আমি সিপি আর এসপির অনুপাতটা বের করব, তাহলে 27 এসপি আর এটা হচ্ছে 30 সিপি সমান, তাহলে এসপি বাই সিপি কত, 30/27, 3 দিয়ে কাটলে 10/9 আসলো, এইটা আসলো। এবার তাহলে কলমের ক্রয় মূল্য কত, একটি কলমের বলেছে, তাহলে এখানে আমরা একটি কলমের বিক্রয় মূল্য কিন্তু বলে দেওয়া আছে কত, ও অংশ 10 অংশ সমতুল্য বলে দেওয়া হচ্ছে 660/27, একটি কলমের 27টি কলমের দাম হচ্ছে 660, তাহলে একটি কলমের দাম কত 660/27, আর এই একটি কলমের বিক্রয় মূল্যের অংশ আমরা পেয়েছি কত 10, তাহলে এখানে লিখলাম, তাহলে 9 সমতুল্য কত ক্রয় মূল্য, তাহলে 660/27 × 9 কাটলে, তাহলে আচ্ছা এখানে 10 ছিল, 10টা নিচে আসবে, তাহলে কাটাকাটি হলো, তাহলে আসলো কত, কাটাকাটিটা ভালো করে হয়নি, দাঁড়াও আমি আবার করে লিখছি, তাহলে কী আসলো 660/27, আর এই 10টা নিচে আসলো, আর ইন্টু 9, কাটাকুটি করো, 3 আছে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে 22, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 96 দাগে কী বলছে, সোহন ও সুমিত উভয়ই একটি দ্রব্য বিক্রি করে 1818 টাকায়, কিন্তু সোহনের ক্ষতি হয় 10% এবং সুমিতের লাভ হয় 1%, তবে দুজনের দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত কত হবে, তাহলে সোহনের সিপি, সোহনের 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি, সেটা কীভাবে লিখবো, সিপি আর এসপি, 10% ক্ষতি, এই 10% মানে আমরা কত জানি, 1/10 জানি, তাহলে সেটা লেখো, তাহলে 10 যদি সিপি হয়, 1 কমে গিয়ে সেটা হচ্ছে সেলিং প্রাইস কত 9 আসলো, আর এটা হচ্ছে সোহনের হয়ে গেল, আর তোমার সুমিত এস এম
এস এম সুমিত 1% লাভ হচ্ছে তার, 10% মানে 1/10, 1% মানে 1/100 আসলো। তাহলে লাভ হচ্ছে মানে 100 টাকা সিপি, সেটা বিক্রি করছে কত টাকায়? 101 টাকায় বিক্রি করছে। তাহলে এবার বলেছে এই অনুপাতটা, এখানে সিপি কিন্তু সেম বলে দেওয়া, সিপি এই জায়গাটার কোনো ভ্যালুই নেই, এটা সিপিটা সেম করে দাও। সিপিটা সেম করতে গেলে কি, এখানে এখানে 101 দিয়ে গুণ করে দিলাম, এটা 9 দিয়ে গুণ করে দিলাম। এখানে 101 দিয়ে গুণ করেছি মানে এখানেও 101 দিয়ে গুণ হলো, এখানে 9 দিয়ে গুণ করেছি মানে এখানেও 9 দিয়ে গুণ হলো। তাহলে এবার শোভনের সিপি ইস টু সুমিতের সিপি, কীভাবে জানো? এই যে হচ্ছে শোভনের সিপি হচ্ছে এইটা 10 × 101, আর সুমিতের সিপি কত? 100 × 9, কাটাকুটি করলে কত আসে এখান থেকে? 101:90। এইটা হচ্ছে অ্যান্সার। কোন অ্যান্সারটা? ডি এর থেকে অ্যান্সারটা সঠিক, উল্টে যাবে আর কি জাস্ট। নেক্সট চলো 97 দায় কী বলছে? এ ও বি বিন্দুর দূরত্ব হচ্ছে 400 কিমি। এক ব্যক্তি এ থেকে বি বিন্দুর উদ্দেশ্যে সকাল 6টায় যাত্রা শুরু করে 20 কিমি/ঘন্টা বেগে, এবং অপর একটি ব্যক্তি বি এ বিন্দু থেকে সকাল 6:30 যাত্রা শুরু করে 30 কিমি/ঘন্টা গতিবেগে। কখন তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে? কখন হবে? তাহলে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে যে আর কি পরে বেরোচ্ছে, মানে এক্ষেত্রে যেমন 6টায় একজন বেরিয়েছে এ বিন্দু থেকে, আর পরে যে বেরিয়েছে সেটা হচ্ছে 6:30 বেরিয়েছে। তাহলে আমাদের সময় সেম আনতে হবে। সময় সেম আনতে গেলে আমাদের দূরত্ব আগে ছিল হচ্ছে এ থেকে বি এর দূরত্ব 400 ছিল, ঠিক আছে? এইবারে এ থেকে যাওয়া শুরু করেছে যে ব্যক্তি, তার গতিবেগ 20 কিমি/আওয়ার বলে দেওয়া। আর বি বিন্দু থেকে যে ব্যক্তি এ বিন্দুর দিকে যাচ্ছে, তার গতিবেগ কত? 30 কিমি/আওয়ার। এই ব্যক্তি বেরিয়েছে 6টার সময়, 6টা AM, আর এই ব্যক্তি বেরিয়েছে 6:30 AM। তাহলে আমাকে 6:30 আনতে হবে মানে এ বিন্দু থেকে যে বেরোচ্ছে তার। তাহলে এ বিন্দু থেকে যে বেরিয়েছে তার আধ ঘন্টা এক্সট্রা টাইম, আধ ঘন্টায় সে কতটা দূরত্ব চলে এসছে সেটা বের করো। তাহলে আধ ঘন্টায় 20 কিমি/আওয়ার, এবং আধ ঘন্টা মানে 1/2, তাহলে 10 কিমি সে চলে এসেছে, এগিয়ে এসছে। তাহলে এখন 6:30 সময়, 6:30 AM এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব ধরে নিলাম আমি 10 বিয়োগ করে দিলাম, তাহলে 990 করে দিলাম 6:30 সময়, যখন তারা সেম সময় করে নিলাম, এটা কিমি। এইবারে এখান থেকে 20 কিমি/আওয়ারে যাচ্ছে, আর এখান থেকে 30 কিমি/আওয়ারে যাচ্ছে। তো আমাদের ডিস্টেন্স ইকুয়ালস টু এস ইন্টু টি জানা আছে। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? এখানে 390 হচ্ছে ডিস্টেন্স, আপেক্ষিক বেগ হচ্ছে 20 + 30, মানে একে অপরের দিকে গেলে বেগ যোগ হয়, তাহলে 20 + 30 ইন্টু টি। তাহলে টি ইকুয়ালস টু আমাদের মান কত হবে? 390, আর এখানে যোগ করলে এটা 50, কাটাকুটি করলে হচ্ছে 5×7=35 আসলো, আর 35 ঘন্টা, আর হচ্ছে 35 আর 4/5 মিনিট। এটাকে ঘন্টা, এটাকে মিনিটে করতে গেলে এটা 60 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 4×12 = 60, তো 4×12 = 48, সরি গুলি যাচ্ছে। 4 ঘন্টা আর 48 মিনিট, এতটা যোগ করতে হবে, মানে 6:30 থেকে এবারে কটার সময় তাদের মিট হবে সেটা বলি। তাহলে 6:30 তারা মানে যদি বেরোয় 6:30 পরে 7 ঘন্টা তো অ্যাড করতেই হবে, তাহলে 7, 6 আর এখানে 48 মিনিট, 6 আর 7 যোগ করলে কত? 7 × 12 13, মানে একটা, আর এখানে প্লাস এখনও হচ্ছে তোমার 30 আর 48 মিনিট যোগ করো, 30 আর 48 মিনিট করলে 78, তাই তো? 78 মিনিট। এবার এখান থেকে 60 মিনিট বের করে দাও, তাহলে দুটো 18 মিনিটে তারা একে অপরের সাথে মিলিত হবে। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার। আচ্ছা, এখানে জায়গা শর্টের জন্য আমি ভালো করে ঠিক করে দেখাতে পারছি না, কিন্তু এখানে হয়তো বুঝতে পেরেছো। এই একটার সময় 6 আর 7টা মিলে হচ্ছে 13 ঘন্টা, 13 ঘন্টা মানে একটার সময়, আর
এখানে 30 আর এখানে 48, এটা যোগ করলে 78 মিনিট। এবার এখান থেকে 60 মিনিট মানে 1 ঘন্টা, সেটা যোগ করে দিলাম একটার সাথে, তাহলে দুটো 18 মিনিটে তারা একসাথে দেখা করবে। নেক্সট চলো এবারে 98 কী বলছে, একজন বিক্রেতা 8% লাভ করতে চায় 14% ছাড় দেওয়ার পর, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত শতাংশ বেশি হবে? তাহলে একজন বিক্রেতা 8% লাভ মানে কত, দাঁড়াও এই অঙ্কটার ক্ষেত্রে ফার্স্ট হবে যে ধরি আমরা ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য 100, তাহলে যেহেতু 8% লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্য সিপি আর বিক্রয় এসপি কত হচ্ছে, 8% লাভ যেহেতু হচ্ছে তাহলে 100 যদি হয় তাহলে 100 প্লাস 8, 100 টাকা যদি হয় তাহলে 8 টাকা তার লাভ হচ্ছে বিক্রি করে, তাহলে 108 টাকা সে বিক্রি করছে 108 টাকায়। আচ্ছা এবারে বলছে 14% ছাড় দেওয়ার পরে সে তার বিক্রয় মূল্যটা আসছে, তাহলে তাহলে 100 মাইনাস 14 করলে 86% সমতুল্য ওই বিক্রয় মূল্য আসলো হচ্ছে 108 টাকা, এটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এবার যদি ধার্য মূল্য 100% বের করতে চাও তাহলে কত হবে, 108/86 ইন্টু 100, কাটাকুটি করো এখানে 50, এখানে কত 43, তাহলে কত আসবে এখানে, গুণ করো 540 ইন্টু 10, 5 দিয়ে 108কে গুণ করলাম, তাহলে 540 ইন্টু 10 আর এর নিচে 43 আসলো, তাহলে এইটা বাই 43, ধার্য মূল্য আসবে কত 400, 1 দিয়ে গেলে 43, 1 1 0, এখানে 2 দিয়ে যদি করো তাহলে 4 দুগুণ 8, 80 আর এখানে 6, 86 আসলো, তাহলে 4 হাতে 1, তাহলে 24 আসলো এখানে, 0 আবার কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 4 5 20, তাহলে 20 আর 15 মানে 215 আসলো, কত 5 আর হাতে 1 2 আসলো 25, এখানে পয়েন্ট দিয়ে 0 দিয়ে দিলাম, আবার 5 দিয়ে যাবে, মানে এরকম এইটা হবে, মানে সামথিং কিছু একটা আসবে। তো এটা হচ্ছে ধার্য মূল্য আসলো, তাহলে এমপি পেয়ে গেলাম আমরা কত, এমপি ধার্য মূল্য পেয়ে গেলাম 125.5 আর সামথিং কিছু একটা আসবে। তো তাহলে তাহলে বলছে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত টাকা সে বেশি লিখেছে, তাহলে বেশি টাকা লেখা হচ্ছে কত, তাহলে ধার্য মূল্য 125.5 আর মাইনাস ক্রয় মূল্য কত ছিল, 100 ছিল, তাহলে এটা বিয়োগ করলে 25.5 টাকা সে বেশি লিখেছিল ক্রয় মূল্য থেকে, তাহলে এইটা পার্সেন্টেজ আকারে আসবে, কারণ 100 ধরেছিলাম ক্রয় মূল্যকে, তো সেই হিসাবে বিয়ের দাগে অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো এবারে 99 কী বলছে, অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসা অংশীদার। অজয়ের ব্যবসা হচ্ছে 8,000 টাকায় 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। বৎসান্তরে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, অনিল যদি 20% পাচ্ছে তাহলে অজয় কত পাবে, 80% স্বাভাবিকভাবে ওই লাভের, তাহলে অনিল কত টাকা বিনিয়োগ করবে, তাহলে কী হবে, ফার্স্ট অজয় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করছে, অনিল কত টাকা বিনিয়োগ করছে, X টাকা 4 মাসের জন্য, মানে বাকি 4 মাসের জন্য, তাহলে অনিল পাচ্ছে লাভের 20%, আর বাকি যেটা সেটা হচ্ছে পাচ্ছে কত, অজয় পাচ্ছে। তাহলে যদি কাটাকুটি করো, এইটা কাটলে 8 8 কেটে গেল, এই দিক থেকে X সমতুল্য, তাহলে লেখো কী হচ্ছে, কাটাকুটিটা আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সটা এইদিকে চলে গেলে 8,000 ইন্টু 2/4 থাকলো, তাহলে কাটাকুটি হলে অ্যান্সার হচ্ছে 4,000, ডি এর দাগে অ্যান্সার সঠিক। লাস্ট 100 টাকার কোশ্চেনে কী বলছে, কোনো দোকানদার কিছু অনুপাতে মানে কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামে ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50
টাকার বিক্রি করলে তার 20% লাভ হয়। এটা কিন্তু এসপিতে বলে দেবো, আর উপরে যেগুলো সেগুলো সিপিতে বলে দেবো। তো তাহলে আমরা অ্যালিগেশনে করতে গেলে কি করব, সিপির জন্য এখানে মানে প্রথম যে মিক্সচার সেটা হচ্ছে 15 টাকা পার কেজি, রুপিস পার কেজি। দ্বিতীয় যে মিক্সচার সেটা হচ্ছে 12 রুপিস পার কেজি। আর 16.50 এটা এসপি বলে দেওয়া। তো এটাকে সিপিতে পরিণত করতে গেলে আমাদের কি বলে দেওয়া আছে, 120, মানে 20% লাভ হয়েছে, মানে 120% সমতুল্য বলে দেওয়া 16.50। তাহলে 100% মানে সিপির মান কত হবে, তাহলে 16.5, জিরোটা কোনো ভ্যালু নেই, আর নিচে আসলো কত, 120, ওপরে 100। তাহলে কী হবে দেখো, এখানে তাই করছি, এখানে 100 আর 120, এটা আমি মুছে দিচ্ছি, ওখানেই ক্যালকুলেশন করে দেবো। তাহলে কী আসলো, 120 কাটাকুটি করলে এটা হবে 5, এটা 6 আসলো। তাহলে 5 দিয়ে গুণ করো, এই জিরোটা তো কোনো ভ্যালু নেই, তাহলে হচ্ছে 5 × 80, আর হচ্ছে 5 × 5 = 25, মানে পয়েন্ট আছে। তাহলে কী আসলো, 2.5, মানে আর বাই 6, তাহলে হচ্ছে 82.5/6। এটাকে কাটাকুটি করলে তাহলে 6 1 6, 2 2, তাহলে 3 6 18 আসলো। আরে ভাই, 3 6 18, এখানে 4 5, তাহলে 6 7 42 আসলো। আর আসলো কি এখানে 3। তাহলে পয়েন্টের জন্য এখানে যেহেতু পয়েন্ট বসেছে, পয়েন্টের জন্য 30 আসলো, 5 6 30, মানে 13.75 হচ্ছে সিপি, মানে মিক্সচারের সিপি এটা, মানে রুপিস পার কেজি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত আসলো, মানে 1.25, আর এটার থেকে এটা বিয়োগ করলে কত, 1.75। এবার রেশিও কত আসবে, পয়েন্ট দু সাইডে পয়েন্ট তুলে দিলাম, তাহলে 25 দিয়ে কাটলে 7 25 175, আর 5 25 125, অ্যান্সার হবে সি এর দ্বারা অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।